গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। পর্ব 4। শার্লিন হাসান। ঋতুর শেষের ঝড়ের তাণ্ডব মূলত প্রাকৃতিক বৈরিতা এবং ঋতু পরিবর্তনের সময়ের অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলার সাংস্কৃতিক চেতনাতেও গভীরভাবে প্রথিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকেই। এরই ভেতরে খবর এসেছে ফাইজার মা মারা গেছেন। হুট করেই মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই, কখন কার ডাক পড়ে। মানবজন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হল মৃত্যু। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি মিছে নয়। আপনি আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেজন্য শেখ পরিবারের নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত বাড়িতে যায়। সে অনুযায়ী সকাল থেকে ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও যাবেন। ফরিদা পারভিন এত দূর জার্নিতে অসুবিধা হবে সেজন্য তিনি যাবেন না। এমনিতেও তৃপ্তি, ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে কমপক্ষে 4-5 দিন সময় নষ্ট হবে। তৃপ্তি যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায় এখন চাইলেও আসবে না। আগামীকালকে পাত্রী দেখতে যাবে। এদিকে ইলমাকে এক ছেড়ে যেতে রাজি না ইনান শেখ। আদনানের কোন খোঁজখবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজে বোরকা গায়ে জড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতে বলে, আম্মা বিকেলে চলে এসো। ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান শেখ দীর্ঘ শ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবার ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা, তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ঈশিতা এসেছে তৈরি হয়ে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে থেকো। বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে নেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না বসায়। ভাত কুকারে বসিয়েছিল ঈশিতা। তরকারি রান্নার আগেই ছুটতে হচ্ছে। যেহেতু রাতে ফরিদা পারভিন এবং তৃপ্তি আসবে, সেইভাবেই রান্না করে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেজন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অবধি নিজের ফোন বন্ধই রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাণদের বাসায়। সেটা সম্ভব না। এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়ে একটা ঘুম দিবে। লাঞ্চ করে রেডি হয় আদনান। 2:30টার দিকে সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণের মধ্যেই যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরে দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কি না শিওর না। রিকশা ধরে বাসার উদ্দেশ্য রওনা হয় সে। কিন্তু অর্ধেক পথ আসতেই তুমুল বেগে বাতাসের সাথে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। এই বৃষ্টি কয়দিনের জন্য কে জানে। চারপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেল নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় অন্যত্রে। আদনান বাসার কাছাকাছি আসতে তার রিকশা আটকে ধরে দুটো মাইক্রো। আদনান কি ভেবে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আর একটু সামনেই তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলেপেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক। সেজন্য না ঘাবড়িয়ে জিজ্ঞেস করে, কি চাই? তখন একজন বলে, বৃষ্টিময় রাত, অন্ধকারে ঘেরা চারপাশ। খেকশিয়ালরা ধরেছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোরগ। আদনান হলো সিংহ। আদনানের এরকম কথায় ছেলেটি তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গড়াচ্ছে। আদনান সবার দিকে আউট চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠ নালি চেপে ধরে গাড় বরাবর ছুরি বসিয়ে দেয়। খুব দ্রুত হওয়ায় বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 7টা ছেলে আদনানকে ঘিরে ধরে। কেউ লাথি, কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে। নাক মুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সাথে সাথে গোলগলিয়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণায় দিকবিদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির টকটকে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপ হয়েছিল। ঔষধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে। এখন তো 3 ডাবল। পুরো শরীরে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার না জ্বর চলে আসে। বিভিন্ন ভাবনা মাথায় আসছে আদনানের। কোনোরকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান।
বার কয়েকবার কলিং বেল চাপতে ইলমা এগিয়ে আসে। দরজার হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদি আর তৃপ্তি এসেছে। কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতে দাঁত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। চোপ। তোর মুখ তুই সামলে রাখো। বজ্জাত। মাথা গরম করবি না। কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোরে লাল রঙের কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায় ইলমা। ডান হাত রক্তে টইটুম্বুর। গোলাপি ঠোঁট এবং ফর্সা গলা কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে ইলমা ভয় পায়। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনো তো। রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওড়না আনবে? এদিক সেদিক ঘুরে পুরনো ওড়না পায় না। সেজন্য নিজের রুমে গিয়ে কাবার থেকে কালো রঙের একটা ওড়না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতে চারপাশে যা বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে বাজ পড়ছে। ভাগ্যিস বাসায় আইপিএস আছে। না হলে তো কাজ সারত। আদনানের হাতে বোধ নেই যে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ তুলে তাকায়। খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর। কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বের করে বলে ইলমা। আদনান বিরক্ত হয়। জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার। থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতে আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে। এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে, লজ্জা লাগে। ঢং ছাড়। হেল্প করবি কি না বল। ইলমা কাচুমাচু হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ। সেই সাথে হাতটা যে রক্ত মেখে লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথা গিলে নেয়। ইলমা আওড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে। সবাই চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি। উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজিয়ে শাওয়ার নেয়। কোনোরকম চেঞ্জ করে বাইরে আসে। রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের উপর বসে। বা হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তে বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়। জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে? মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখো। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম তাকে ফার্স্ট এইড বক্স আছে। নিয়ে আয়। আদনানের কথামতো ইলমা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। ওড়নার বাঁধন খুলে দেয়। খুব সাবধানে যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ঢলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতের জ্বলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরও অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না। যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে। সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নামগন্ধ নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। ওমা। কেন? বাসায় কেউ নেই। আমি হুটহাট না জেনে ফিরেছি, লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস রাতে ফিরব। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাশতা দিয়ে যাই। ঔষধ খেয়ে নিও। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো। মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত আর সামান্য একটু জ্বরই তো হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওড়না হাতে রুমে আসে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময়ে জ্বর আসলে প্রেমিক নারী সেবা করবে তো? নাকি লজ্জায় দূরে দূরে থাকবে? ইলমার তখনকার বলা কথা ভেবেই আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে, আমার লজ্জা লাগে। রুমে আসতেই ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল।
সেজন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি। 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসবো আমি আর দাদি। সমস্যা নেই। এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটা কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচ্চু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসবো। আসতে হবে না। আমি এখন খাবার খেয়ে ঘুম দেব। দাদি কি বলে? জানাচ্ছি তোকে। ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসলে ঝামেলা আরেকটা বাঁধবে। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানের যাওয়ার মতো কোন জায়গা নেই। এমনিতে সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বললে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে। আর আশা হবে না তাদের। এছাড়া কোন উপায় নেই। এই আদনানেরও আসার সময় নেই। আজকেই কেন আসতে হলো? বৃষ্টিও বুঝি সময় বুঝেছে। রাত 10:30 নাগাদ আকাশের গর্জন এবং ঝুপঝুপ বৃষ্টি কিছুটা থেমেছে। তবুও মাঝে মধ্যে ভয়ঙ্কর রকমের ডাক দেয় আকাশ। ইলমা পড়ার টেবিল ছেড়ে উঠেছে 10টায়। তৃপ্তিরা কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না। তবে আগামী কালকে বিকেল নাগাদ চলে আসবে। ইলমা স্বস্তির নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায়। দরজা নক করলে কোন সাড়া শব্দ পায় না। 7টার দিকে আদনান ঘুমিয়েছিল। ইলমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল। হয়তো উঠেনি। ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে। নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে। ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে। চোখের পাতা বন্ধ। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো। গাল এখনো লাল হয়ে আছে। কাটা জায়গায় ঔষধ লাগায়নি হয়তো। ইলমা এগিয়ে আসে। আদনানের নাম ধরে বার কয়েক ডাক দেয়। কিন্তু কোন সাড়া শব্দ পায় না। ইলমা কাপা কাপা হাতে আদনানের কপালে হাত রাখে। মুহূর্তে যেন তার ঠান্ডা হাত ছাত করে উঠল। কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। ইলমা হতভম্ব হয়ে যায়। আদনানকে ডেকে জাগিয়ে তোলে। ঘুমের মাঝে ডাকাডাকি আদনানের অপছন্দ। ইলমার ডাকা ডাকিতে চোখ মেলে তাকায়। সারা অঙ্গপতঙ্গ ব্যথায় বিষিয়ে আছে। মুখটা তেতো মনে হলো। দাঁত মুখ খিচে ইলমাকে বলে, ডাকছিস কেন? ভাত খাবে? এখনো ঔষধ খাওনি? জ্বর এসেছে তোমার? আমার যে জ্বর এসেছে তুই কি করে বুঝলি? আদনানের এমন প্রশ্নে ইলমা বিরক্ত হয়। ধমকে বলে, চোখ মুখ দেখেই বোঝা যায়। বেশি প্যান প্যান করলে খবর আছে। খাবার খেতে আসো। তোর কথা আমি কেন শুনব? ঠিক আছে। না খেলে নাই। কথাটা বলে ইলমা চলে আসার জন্য উদ্বুদ্ধ হয়। আদনান পুনরায় ডাক দেয়। ইলমা পেছনে ঘুরে দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, ডাকছো যে? হেল্প কর। খিদে পেয়েছে। আদনানের কথায় ইলমা মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁট টিপে হাসে। ত্রস্ত পায়ে এগিয়ে যায়। আদনান বা হাত এগিয়ে দিলে ইলমা সেটা আঁকড়ে ধরে। ইলমার সাহায্য নিয়ে আদনান উঠে দাঁড়ায়। নিজে থেকে ইলমার হাত সরিয়ে নেয়। চোখ মুখ খিচে বন্ধ করে। ভীষণ রকমের জ্বলুনি হচ্ছে চোখে। আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ইলমা আদনানকে দেখছে। বেচারার অবস্থা পুরো নাজেহাল। অসুস্থতা ভালোই ধরেছে। আদনান জিজ্ঞেস করে, দাদি আসেনি? আগামীকাল বিকেলে আসবে। তাহলে সকালেই বাসা ছাড়তে হবে। তুমি অসুস্থ। চোপ। তুই এসব বুঝবি না। কেউ বেরুতে দেখলে উল্টাপাল্টা ভাববে। সকালে গেলে কেউ দেখবে না। খাবার খেতে আসো। তুই যা এখন। ইলমা চলে আসে। কিচেনে গিয়ে খাবারের প্লেট গ্লাস সব টেবিলে আনে। আদনানের জন্য ফ্রিজ থেকে লেবু নামিয়ে সেটা কাটে। জ্বরের মুখে লেবু উপকারী হবে। সব রেডি করতে দেখে আদনান ঝিমিয়ে ঝিমিয়ে আসে। হাত পা এবং মাথার ব্যথায় ভালো লাগছে না কিছু। ইলমা চেয়ার টেনে দিতে আদনান বসে। হাত ধুয়ে নিতে ইলমা প্লেটে ভাত বেড়ে দেয়। আদনানের খেতে ইচ্ছে করছে না। এত বড় হয়েছে তারপরও বাচ্চাদের মতো করে আবদার করতে মন চাইছে। খেতে ইচ্ছে করছে না। আদনান ইলমার দিকে একবার তাকায়। সে নিজের খাওয়ায় ব্যস্ত। আদনান খাবার মুখে তুলে জিজ্ঞেস করে, রান্না তুই করেছিস? হ্যাঁ। কেন ভালো হয়নি? বুঝতে পারছি না। সব তেতো লাগছে। খেয়ে নেও। ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। আদনান কয়েক লোকমা খেয়ে পানি ঢেলে দেয়। ঔষধ খেয়ে ইলমাকে বলে, আমি পাশের রুমে আছি। কিছু প্রয়োজন হলে বলিস। তোমার নিজের সাহায্য দরকার। আমাকে কি করবে সাহায্য? মুখ বেশি চলে তোর। ভয় পেলে বলিস। না না, ইলমা ভয় পায়। কথার মাঝে জোরে বাজ পড়তে ইলমা ভয়ে মৃদু চিৎকার করে উঠে। আদনান বাঁকা হেসে বলে, বেশি চাপা মারবি না। আমি তো জানি তুই একটা ভিতুর ডিম। কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইলমা টেবিল গুছিয়ে থালা প্লেট ধুয়ে নেয়। সব গুছিয়ে নিজের রুমে আসে। লাইট অফ করতে সব নীরব হয়ে যায়। ইলমার গা ছমছম করে উঠে। এত নিস্তব্ধ সবকিছু, তার উপর আকাশ গর্জন দিচ্ছে একটু পরপর। ইলমার কেন যেন ভয় লাগছে। ব্যালকনি দিয়ে শো শো করে বাতাস ঢুকছে রুমে।
ইলমার দরজা লাগাতে মনে ছিল না। সন্ধ্যায় ব্যালকনিতে গিয়ে বৃষ্টির পানিতে হাত ভিজিয়েছিল। এরপর আর দরজা লাগায়নি। তড়িঘড়ি রুমের লাইট অন করে ব্যালকনির দরজা লাগায়। লাইট অফ না করেই বিছানায় গা এলিয়ে দেয়। এপাশ ওপাশ করেও চোখে ঘুম নামাতে পারেনি সে। তার উপর কেমন ভয় ভয় করছে তার। আবার মন টানছে আদনানের কি অবস্থা একটু দেখে আসা দরকার। তার অবস্থা খুবই শোচনীয়। অনেক চেষ্টা করেও ঘুম আসেনি চোখে। আর না রুমে মন টিকছে। শেষমেশ মনের চিন্তায় হেরে যায় সে। উঠে আদনানের রুমের দরজায় নক করে। দরজা খোলা দেখে ভেতরে যায় সে। আদনান এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ইলমা আদনানের রুমে কিছুক্ষণ পায়চারি করে। একটা টুল টেনে বিছানার পাশে বসে। নজর যায় আদনানের পেশিবহুল পুরুষালী কাটা হাতে। টি শার্ট হাতের পেশিতে খাপ খেয়ে আছে। তার নিচেই ছুরির কাটা লাল পিঁপড়ের মতো হনহন করছে। ঠোঁটে গালে কাটা। সেসবে যত্ন নিয়ে ঔষধ লাগানোর প্রয়োজন মনে করেনি আদনান। ইলমা টুলে বসে বিছানায় মাথা রাখে। মুহূর্তে কেঁপে উঠে ভয়। আকাশ গর্জন দিচ্ছে একের পর এক। থামার নামগন্ধ নেই। ইলমার চোখ লেগে আসতে আদনানের গোঙরানোর আওয়াজ কানে আসে। ধরপড়িয়ে মাথা তোলে বসে ইলমা। আদনানের হাত স্পর্শ করতে দেখে সেটা অসম্ভব গরম। কপাল চেক দিতে দেখে সেটা গরম হয়ে আছে। আদনানের মুখের দিকে তাকিয়ে ইলমার বেশ মায়া হয়। তারই তো জেঠুর ছেলে, মানে তাদের একই বংশের রক্ত। অন্যরকম একটা টান অবশ্যই আছে। ইলমা উঠে ওয়াশরুমে গিয়ে পানি আনে। খুঁজে সাদা কাপড়ের টুকরো বের করে সেটা দিয়ে আদনানের কপালে জলপট্টি দেয়। ইলমা বুঝতে পারছে না সে আদনানের জন্য এত কিছু কেন করছে। এই অসভ্য বেয়াদব ছেলেটার জন্য বিরক্তি, বিতৃষ্ণা আর ঘৃণা ছাড়া কিছুই নেই। তবুও আজকে তার অসুস্থতা দেখে বড্ড মায়া হয়েছে। সেটাকে পরোপকারিতা হিসেবে ধরে নিয়েছে ইলমা। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ঘুমের ঝংকার চলে আসে। দেওয়াল ঘড়িতে নজর দিতে দেখে রাত 2:30 বাজে। চারপাশ শুনশান নিস্তব্ধ। আকাশের গর্জন এখনো কমেনি। ইলমা শুধু ভাবছে যদি আজকে আদনান না আসতো তাহলে সে কিভাবে থাকত। এরকম বৃষ্টিতে তৃপ্তি দাদি আসতো না নিশ্চয়ই। সে কিভাবে একা থাকত। এখন তো তাও একটু ভরসা আদনান। ভয়টা কম হচ্ছে। তখন কি করত। হুট করে ইলমার চুলের খোপা খুলে সারা পিঠে চুল ছড়িয়ে পড়ে। ইলমার কেন যেন ইচ্ছে হয়নি সেগুলো বাঁধার। এমনিতে ঘুম, তার উপর অলসতাও কাজ করছে। টুলে বসে আদনানের হাতের পাশে মাথা ফেলে ঘুমিয়ে পড়ে ইলমা। ভোর 6:30টায় অ্যালার্ম বাজতে আদনানের ঘুম ভাঙে। অ্যালার্ম থামিয়ে ব্যথায় অসাড় শরীর নিয়ে কাউচ থেকে উঠে বসে। ফোনটা পকেটে নিয়ে বাসার চাবি হাতে নেয়। দুটো চাবি, একটা ইলমার শিউরে রেখে আরেকটা নিয়ে বেরিয়ে পড়ে। দরজায় তালা লাগিয়ে বাইরে আসে আদনান। শরীরের ব্যথা হালকা কমেছে, তবে মাথাটা ভার হয়ে আছে। গেট পেরিয়ে কিছুটা সামনে আসতে দেখে শাহজান বাইক নিয়ে দাঁড়ানো। আদনান বাইকের পেছনে উঠে বলে, তাড়াতাড়ি চালা ভাই, না হলে রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে। তোর মন মর্জি বুঝি না। নিজের বাসা থেকে কেউ চোরের মতো পালায়। আরে ভাই, গতকাল হাতে ছুরি বসিয়েছে নারী দরদি জাতির পিতার লোক। এখন কবে বাসায় এসে হামলা চালায় কে জানে। নারী দরদি জাতির পিতাটা আবার কে? জয় পাকিস্তান, জয় আবরণ। হুম। আদনানের কথায় শাহজান হো হো করে হেসে ওঠে। মজার সুরে বলে, সদরঘাটের প্রেমিক নারী এখন আবার নারী দরদি জাতির পিতা। জয় পাকিস্তান, আরো কত কি যে শোনোত্তর থেকে। ধুরু মেয়ে দেখ, বিয়ে করব। কেন? আমার সেবা করার মতো কেউ নেই। বিয়ে করলে বউ সেবা করবে। আন্টি, বউয়ের সেবার আশায় আছি। ভাবছি 4 বিয়ে করব। একটা সেবা করে ক্লান্ত হলে আরেকটা সেবা করবে। একটা কর আগে, সেটা সামলাতে পারলে বাকি 3টার আশা করিস। আদনান জবাব দেয় না। শাহজান বাইক টান দেয় জোরে। তাদের বাসার সামনে আসতে আদনানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তাদের বাসা 3 তলায়। আদনান সিঁড়ি বাইতে বাইতে কত যে গালি দিয়েছে শাহজানকে। বিরক্ত হয়ে বলে, 3 তলায় বাসাটা নিতে হলো, দোতলা নিচতলায় কি ঠা দাপড় ছিল? কোন কাজের না তোরা? তোর হাড়গোড় দুর্বল, সেজন্য আজকে এরকম করছিস। আদনান কথা না বলে ভেতরে যায়। শাহজানের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এখন সে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবে। তার পরিবারের লোকের নাটকের শেষ নেই। যার দরুন আদনান রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। একটা চিন্তা ছিল কখন বাসা থেকে বেরুবে। সকাল 8টার দিকে ঘুম ভাঙে ইলমার। চোখ মেলতে নিজেকে বিছানায় আবিষ্কার করে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে আদনানের বিছানায় আছে। কারেন্ট চলে এসেছে। কখন এসেছে ইলমা জানে না। এই মুহূর্তে মাথায় আসে সে আদনানের বিছানায় ঘুমিয়েছিল। বোঝার সাথে সাথে ধরফরিয়ে উঠে বসে। তার লম্বা সরু চুল পিঠ ছড়িয়ে আছে। মানে খোলা চুল নিয়ে ঘুমিয়েছিল সে। নিজের লম্বা চুল সহজে কাউকে দেখায় না ইলমা। আদনান দেখে নিয়েছে। তার চেয়ে বড় কথা, তাকে বসা থেকে কিভাবে শোয়ালো। আদনান না হাতে ব্যথা পেয়েছে, সাথে সাথে কপাল চাপড়ায়। সে তো টুলে বসে ঘুমিয়ে পড়েছিল। এরপর আদনান
তাকে পাশে ঘুমানোর জন্য জায়গা দিয়েছিল। ছি ছি, আজেবাজে চিন্তা এসে ইলমার মাথায় ভর করে। আদনান আর যাই হোক এরকম কিছু করবে না, কারণ তাকে দেখে মনে হয় না বাজে চিন্তা কুন্তলব আছে। ইলমা খাট থেকে নেমে সামনে এগুতে কাউচে নজর আসে। সেখানে একটা কম্বল অর্ধেক হয়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। তার মানে আদনান তাকে বিছানায় রেখে নিজে কাউচে শুয়েছিল, নাকি ধান্দাবাজি সবকিছু? ইলমার কেন জানি বিশ্বাস হয়েছে আদনান কাউচে ঘুমিয়েছে। বাকিটা আদনান ফিরলে ভালো মতন জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। আপাতত রুমটা গুছিয়ে সব পরিপাটি করে রাখাই উত্তম। ভাবা অনুযায়ী ইলমা কাজে নেমে পড়ে। আদনানের খাট টেবিল গুছিয়ে ব্যালকনির দরজা মেলে। ভেজা টাইলসে পা রাখে ইলমা। বাতাসের বাড়িতে পানি এসে পড়েছে ব্যালকনিতে। যদিও চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে গেছে, তবুও মেঝে ভেজা রয়ে গেছে। ইলমা আদনানের ব্যালকনি দেখে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। লাইট অফ করে রুইয়ের মেইন দরজা আটকে দেয়। যে আদনান তার রুমে সহজে কাউকে ঢুকার পারমিশন দেয় না, সে আদনান অসুস্থতা নিয়েও ইলমার জন্য বিছানা খালি করে দিল, নিজে কষ্ট করে কাউচে ঘুমালো। আজেবাজে চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় ইলমা। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। চুলায় চা বসিয়ে নিজের রুমটা সুন্দর করে পরিপাটি করে নেয়। কিছু আধোয়া জামাকাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। চায়ের মগ হাতে নিজের সুন্দর ব্যালকনিতে আসে ইলমা। বাইরের খোলা মাঠটায় চোখ বোলায়। বৃষ্টি থামার পর প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। বাতাসে স্নিগ্ধ শীতল ঘ্রাণ। চারপাশ আলাদা একটা শান্তি বিরাজ করে। ইলমার ভালো লাগছে সবকিছু। টবে ফোটা অপরাজিতা বৃষ্টির পানিতে স্নিগ্ধ হয়ে বৃষ্টিস্নাত অপরাজিতা হয়ে নিজের রুম মেলে ধরেছে। ইলমা সেই অপরাজিতা ছিঁড়ে কানের পিঠে গুজে। নিজের এলোমেলো চুলগুলোতে হাত বোলায়। এই সুন্দর কেশ তার ভীষণ পছন্দের। একদম তার মায়ের মতো চুল পেয়েছে সে। রুমে এসে ফোন হাতে নিয়ে ঈশিতাকে কল দেয় ইলমা। রিসিভ হতে সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে। ঈশিতা ইলমাকে পরিস্থিতি সম্পর্কে বলে। সব শুনে ইলমা আসল কথায় আসে। বলে, কি রান্না করব? আইডিয়া দাও। ঈশিতা জবাব দপয়। চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কুকারে। মাছ মাংস তোমার যেটা ভালো লাগে রান্না করে নেও। আচ্ছা করব। হ্যাঁ। তোমার জেঠু আমি ইনান বিকেলে রওনা দেব। আসতে আসতে রাত হবে। থাকবে না? ছিলাম তো। সবারই কাজ আছে। তাহলে আমি কি রান্না করব? তোমরা সবাই খাবে রাতে আমার রান্না যা বাজে। আরে তুমি যা পারো। ফিরে রান্না করার এনার্জি পাবো না। ঠিক আছে। ইলমা কল রেখে রান্না করতে যায়। চাল মেপে ধুয়ে পানি সহ পরিমাণ করে ভাত বসিয়ে দেয়। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজতে দেয়। বাকি সরঞ্জাম কেটেকুটে রেডি করে। মাংস বরফ ছুটতে রান্নায় মনোনিবেশ করে ইলমা। কেমন হবে জানে না কিছু, তবুও চেষ্টা করছে ভালো করে রান্না করার। ইলমার রান্নার মাঝে আবার ইনান শেখ কল দেয় তাকে। ইলমা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে। ইনান শেখ ইলমাকে জিজ্ঞেস করেন, গতকাল রাতে ভয় করেনি তো মা? না বাবা। কিসের ভয়? তবুও ভীষণ চিন্তিত ছিলাম। তার উপর বৃষ্টির জন্য তোমার দাদি আসতে পারেনি। ফারিসকপ বলেছিলাম এসে তোমায় নিয়ে যেতে, কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাসা থেকে বেরুতে পারেনি। আমি ঠিক আছি বাবা। শুনলাম তুমি চলে আসছো। হ্যাঁ। ফিরতে ফুরতে রাত হবে মা। সাবধানে এসো। নিজের খেয়াল রেখো। তুমিও ঠিক করে খাবার খেও। রান্না সাবধানে করো মা। গরম তেল হাতে পড়বে। আচ্ছা। দুপুরের দিকে মেয়ে দেখতে এসেছে ফরিদা পারভিন ফাতিহা তৃপ্তি। তারা তিনজন এসেছে জহির আহমেদের ভাইয়ের মেয়েকে দেখতে। এমপির বাড়িতে এসেছে তারা তিনজন। ফরিদা পারভিন তেমন রাজি নন এই মেয়েকে নিয়ে। বেশি বললোক বাবার মেয়ে বিয়ে করলে কপালে দুর্গতি আছে। ফাতিহাও তেমন রাজি না। তবুও ফারিসের পছন্দ মেয়েটিকে। সেজন্য নাকচ করতে পারেনি কেউই। তিনজন ভেতরে আসতে সায়েলা পুষ্প এবং তার ছোট ঝা সোহেলি রহমান তিনজনকে সাদরে গ্রহণ করে। সোফায় বসতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়। টুকটাক কথাবার্তার পর্ব সারতে খাবার পর্ব শুরু হয়। তাদের খাওয়ার মাঝে আগমন হয় আবরণের। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। হাতে ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজ। দেখেই মনে হচ্ছে অসুস্থ। ফরিদা পারভিন সায়েলা পুষ্পকে জিজ্ঞেস করেন, ওর কি হয়েছে? এক্সিডেন্ট করেছে। বলো কি? আল্লাহর রহমত থাকায় বেশি ক্ষতি হয়নি। আবরণ সোফায় বসতে বসতে বিড়বিড় করে বলে, জি অল্পের জন্য আমার জয় বাংলা জয় পাকিস্তান হয়ে যায়নি। মেয়েদের সাথে ক্লাবে গিয়ে রুমডেট করার কাজকর্ম একটুর জন্য ছুটে যায়নি। যেই লাথি মেরেছিল শালার বেটা। সোহেলি রহমান খাবার প্লেট এনে আবরণের সামনে দেন। আবরণ ধীরে সুস্থ খাবার খাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে আবরণের কাজিন রৌদিয়া আইরিনকে আনা হয়। শাড়ি পরে এসেছে তবে মাথায় গোমটা নেই। কাঁধ বরাবর চুলগুলো কিছু সামনে আনা বাকিগুলো পেছনে। আহামরি সাজেনি তবে মেয়েটা সুন্দরী। ফারিসের পছন্দ সুন্দর মানতে হবে। কিন্তু ফাতিহার মনে অন্য পরিকল্পনা। আবরণ রৌদিয়ার দিকে তাকায়।
বাকিদের দিকেও তাকায়। সে ভালো করে জানে এই বিয়েটা হবে না। রৌদিয়াকে এত তাড়াতাড়ি বিয়েশাদী দেওয়া হবে না। যদিও দেওয়া হয়, পছন্দের কেউ থাকলে তার সাথে দিবে, এতে আপত্তি নেই। আবরণ তৃপ্তির দিকে নজর দেয়। বেশভূষা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা ভদ্র পরিবারের সন্তান। চলাফেরা যথেষ্ট শালীন। কিন্তু আবরণ এরকম হিজাব পর্দা দেখে কিছুটা বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকায়। আজীবন ওয়েস্টার্ন পেট দেখিয়ে শাড়ি পরা নারী দেখে এসেছে সে। এরকম ভদ্র শালীন মেয়েমানুষ খুব কমই নজরে এসেছে। সেজন্য তেমন কিছু মনে আসেনি। নিজের শরীরের ব্যথায় দম যায় যায় অবস্থা, সেখানে মেয়ে নিয়ে ভাববে কি? তাদের কথাবার্তা শুরু হয়। তবে ভদ্রমহিলাদের কথা অনুযায়ী বোঝা যায় মেয়ে বিয়ে দিবে না। ফাতিহা যেন হাফ ছেড়ে বাঁচে। বিদায় জানিয়ে বাইরে আসতে ফরিদা পারভিন বলেন, মেয়ে সুন্দর কিন্তু জাতের না। দেখো, বয়ফ্রেন্ডের অভাব নাই। ফারিসের কথা রাখতে এসেছি। এখন আর মেয়ে দেখছি না ওর জন্য। 6 মাস 1 বছর গেলে আবার দেখব। ফাতিহার কথায় তৃপ্তি বলে, এটা কেমন কথা? ভাইয়া তো এখন বিয়ে করতে চায়। আরে না, আমায় বলেছে জাস্ট মেয়েটা দেখতে। পছন্দ হলে পরে ভাবা যাবে। এখন বিয়েশাদী করবে না সে। ওহ। 3 জন বাসায় আসে। তৃপ্তির ব্যাগ আগে থেকে গোছানো। সেজন্য তারা আর দেরি করেনি। আবারও রিকশা ধরে রওনা হয় নিজেদের বাসার উদ্দেশ্যে। তৃপ্তিরা বাসায় আসার পেছনে দিয়ে ইলমা আদনানকে মেসেজ দেয়, দাদিরা চলে এসেছে। আদনান রিপ্লাই করে, সন্ধ্যায় ফিরব। ইলমা সিং করে কিছু লিখে না। দাদি তৃপ্তির সাথে গল্পগুজবে মেতে উঠে। 3 দাদি নাতনি ভালোই আড্ডার আসর জমিয়েছে তৃপ্তির রুমে। সাথে আছে তৃপ্তির আনা কিছু ফাস্টফুড। সেগুলো খাচ্ছে আর গল্প করছে। তাদের গল্প করার মাঝে ব্যাঘাত ঘটায় আদনান কলিংবেল চেপে। তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠতে। সে পারবে না। ইলমা না করেনি। উঠে দরজার হোল দিয়ে দেখে কে এসেছে। আদনানকে দেখে দরজা খোলে। বেচারার চোখ মুখ শুকিয়ে আছে। দেখে যে কেউ বলবে অসুস্থ। ইলমা আদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কাউচে ঘুমিয়েছিলে? না, তোর পাশে। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনানের তোত্তারা কথায় ইলমা মৃদু চিৎকার করে বলে, অসভ্য বজ্জাত। লজ্জাশরম নেই? এত সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডদের সাথে এক বেডে ঘুমায়নি তুই কোথাকারকে? ইলমা রেগে জবাব দেয়, সুন্দরভাবে কথা বলা যায় না? না। ইলমার মুখের উপর জবাব দেয় আদনান। ইলমা মুখ ঝামটি মেরে বলে, আহারে বাংলাদেশের শাহরুখ খান। সেজন্য একটা পার্মানেন্ট গৌরী ওরফে কাজের ঝি দরকার। এরকম বজ্জাতের জন্য কোন গৌরীর জীবন ধ্বংস না হোক। প্রেমিক নারী বেশি বকছিস না? আমার জন্য কাজের ঝি অভাব পড়বে না। 4টা বিয়ে করব। ইলমা জবাব দেয় না। সোজা তৃপ্তির রুমে চলে যায়। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমার যাওয়া দেখছে। মনে মনে ইলমাকে বকছে সে। এই জন্যই কারোর উপকার করতে নেই। একটু মায়া করে হাতের ব্যথা নিয়ে খাটে টেনে টুনে এনেছিল। এই মেয়ে ঘুমন্ত নাকি মৃত বোঝার উপায় নেই। কোন খবরই ছিল না। উল্টো আদনান হাতের ব্যথা নিয়ে কাউচে শুয়েছিল। এখন কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পরিবারের এক একটা সদস্য সেরা নাটকবাজ। ফরিদা পারভিন আদনানের অসুস্থতার খবর শুনে উত্তেজিত হয়ে পড়েছেন। শত হোক তার আদরের নাতি। আদনানকে সবাই মুখে যাই রাগ চাপ দিক, তাকে ছাড়া বাসা খালি খালি লাগে। আদনান দাদির উত্তেজনা মিশ্রিত ব্যথাতুর মুখশ্রীতে পরখ করে। এই টানটা একদম খাঁটি এবং নির্ভেজাল, নেই কোন আশা আকাঙ্ক্ষা বা স্বার্থ। ফরিদা পারভিন আদনানকে বকা দিয়ে বলেন, নিজের খেয়াল রাখার দরকার নাই। কোন আজ রাইলগুলা আমার নাতিরে এমনে মারল? আল্লাহ সারাইছে, হাতে ছুরি বসাইছে, যদি পেটে বা গাড়ে বসাইতো কি উপায় হইত? তারেক আসুক। দাদির কথায় আদনান খানিক হেসে বলে, আরে দাদি, ব্যথা সেরে গেছে। সেরা কাজের ঝি থেকে সেবা পেয়েছি না। ব্যথা কি আর থাকে বলো? আদনানের এমন কথায় ইলমা চোখ রাঙানি দেয়। সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টির অগোচর হয় না। ইলমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে আদনান। তৃপ্তি প্রশ্ন করে, কাজের ঝি পাইলা কই? হসপিটালে। নার্স? তৃপ্তির কথায় আদনান মাথা নাড়ায়। ইলমা বিরক্ত হয়। সারারাত সেবা করল সে, আর সহজে ক্রেডিট দিয়ে দিচ্ছে নার্সকে? কতবড় অকৃতজ্ঞ ভাবা যায়। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলেন, সুস্থ না হওয়া পর্যন্ত বাসার বাইরে যাওয়া নিষেধ তোমার। কি বলো দাদি, বাসায় আমার দম বন্ধ লাগে। আমি ছেলেমানুষ, বাইরে যাব এটাই স্বাভাবিক। আগে বলো, হসপিটালের সেই নার্সকে ইপটিজিং করনি তো? তৃপ্তির কথায় ইলমা মুখ টিপে হাসে। আদনান বিরক্ত হয়। চোয়াল শক্ত করে জবাব দেয়, মনে ছিল না। যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস, এরপরের বার অবশ্যই ইপটিজিং করব। তৃপ্তি হতভম্ব হয়ে বলে, আরে না। আমি কি এটা বলেছি নাকি? তুমি তো ইপটিজার। যখন যেখানে সেখানে মেয়ে মেয়ের বাপ সবাইকে ইপটিজিং করো। এই চোখ থাকবি তুই? মাথা গরব করবি না? সর সামনে থেকে। মৃদু চেঁচিয়ে জবাব দেয় আদনান। এই না ভালো ছিল মুহূর্তে টেম্পার গরম।
আদনানের ধমক খেয়ে তৃপ্তি চুপসে যায়। তখন ইলমা ফরিদা পারভিনকে বলে, দেখেছ তোমার নাতির ব্যবহারের নমুনা। তৃপ্তি খারাপ কি বলেছে? অসভ্য একটা, যাকে তাকে ইপটিজিং করে। সদরঘাটের প্রেমিক নারী, মুখটা বন্ধ করবি নাকি চর থাপ্পড় খাবি? মুখ সামলে কথা বলো অসভ্য। কিসের প্রেমিক নারী? ফালতু কোথাকার চর মারবে তুমি? হাত দুটো গলায় ঝুলিয়ে দিলে নিশ্চয়ই তেমন কিছু হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? তোর ধারণা আছে আমি তোর কি কি ক্ষতি করতে পারি? ইপটিজারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি। ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয় সেটাও সবাই জানি। দুজনের ঝগড়ায় ফরিদা পারভিন আদনানকে ধমকে বলেন, এত জেদ ভালো না। নীরব হয়ে কথা বলতে হয়। তৃপ্তি খারাপ কিছু বলেনি। তোরা সব কয়টা নাটকবাজ। এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম। ইলমার চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে কথাটা বলে আদনান দুপদাপ পা ফেলে নিজের রুমে চলে যায়। বাকিরা তার যাওয়া দেখছে। ইলমা বিরক্ত হয় আদনানের ব্যবহারে। তৃপ্তি নিজের রুমে চলে যায়। ফরিদা পারভিন এবং ইলমা কথা বলছে। মূলত আদনানকে নিয়েই ইলমার কাছে কথা তুলছে ফরিদা পারভিন। ইলমা আদনানের ব্যাপারে বেশ বিরক্ত। কিছু বলতেও পারছে না দাদিকে। ফরিদা পারভিন আফসোসের স্বরে বলেন, আমার নাতিটার কি যে হইল। ক্ষণে ভালা ক্ষণে রাগ। আর মাত্র 11 দিন সময় আছে। কি যে হইব অ্যাডার। যা খুশি হোক। বিরক্ত লাগে ওকে। কথাটা বলে ইলমা রুমে চলে আসে। ফরিদা পারভিন ইলমার যাওয়া দেখছে। রুমে এসে ইলমা মেসেঞ্জারে প্রবেশ করে। 2 দিন কলেজ যাওয়া হয়নি। এরই মাঝে টেস্ট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। ইলমা রুটিন দেখে কপাল কোঁচকায়। তেমন চিন্তা নেই কারণ তার প্রিপারেশন ভালো। তারপরেও একটা ভয় কাজ করছে। সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা। আলতুফালতু কোন বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে। তার ব্যাচমেট বন্ধুরা যেখানে প্রেমে মজে আছে সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে। হারাম সম্পর্কে জড়াতে চায় না সে। এমনিতে তার বাবার ইচ্ছেতে সব হবে। আগামীকালকে অ্যাডমিট কার্ড আনতে যাবে। পরের দিন থেকে এক্সাম শুরু। টানা 1 সপ্তাহ পরীক্ষা হবে। মাঝে কোন গ্যাপ নেই। ভেবে ইলমা খানিক বিরক্ত হয়। পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে। রাত 8:30টার দিকে ঈশিতা, তারেক মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে। তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে। যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। ইনান শেখ এসেছে সেনে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, সন্ধ্যায় নাস্তা করেছ মা? ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দেন। ইলমা বাবার আদরে চুপ করে রয়। বাকিরাও লিভিং রুমে আসে। আদনান সবার শেষে আসে। ইলমা এবং ইনান শেখকে দেখে মনে মনে বিড়বিড় করে বলে, নাটক। তারেক মাহমুদ এবং ঈশিতা ছেলের অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। আদনান কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, ওই ছেলেপেলের সাথে মারামারি হয়েছিল। বাহ, এভাবেই মার খাবে তুমি? নিজের খেয়াল তো রাখো না। আর তুমি ভালো হবে কবে? আর 11 দিন সময় আছে। তারেক মাহমুদের কথায় আদনান বিরক্ত হয়। জবাব দেয়, কি ভালো হওয়া নিয়ে পড়ে আছো? কোথায় আমি অসুস্থ সবাইকে বলবে। ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে। আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে। তা না বলছো তুমি ভালো হবে কবে? আদনানের কথায় ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকান। তিনি ছেলের কথায় মৃদু হাসেন। ঈশিতা জবাব দেয়, তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে। আগামী কালকে আসতে বলছি। কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে। ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ দেখতে আসতে। সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর। সবাইকে সারা বছর নাটকবাজ বলে আদনান। এদিকে নিজেই নাটকে অভিনয় করছে। ভেবেই নাক মুখ কোঁচকায় সে। রুমে আসতে দেখে রিয়ানার কল। বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের। আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজ খবর জিজ্ঞেস করে। আদনান স্বাভাবিকভাবেই কথা বলে। অসুস্থতার কথা আর বলেনি। সবশেষে আদনান জিজ্ঞেস করে, ভার্সিটি আসো না কেন? বাসা চেঞ্জ করেছি। ব্যক্তিগত প্রবলেম তাই খুব কম বেরুই। কি হয়েছে? তেমন কিছু না। প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। ব্যাপারটা কি? এখানকার এমপি বাবার প্রপার্টি চাচ্ছে ক্লাব বানাবে বোধ হয়। বাবা চাচ্ছে না দিতে। এসব নিয়েই ঝামেলা। থ্রেট দিচ্ছে সেজন্য আমি একটু সাবধানে থাকি। জয় পাকিস্তানের বাপ? জয় পাকিস্তানকে? ওহ আচ্ছা, আবরণ। আর কি খবর বলো? চলছে। এরপর কি হবে জানি না। আরে হো, চিন্তা করো না। ঠিক হয়ে যাবে। জানি না। ভাবছি শহর ছেড়ে দেব। এত ভয় কিসের? ওরা মানুষ মা রতেও দুবার ভাবে না। টেনশন ফ্রি থাকো। আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব। আচ্ছা। দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে ডিনারের জন্য ডাক পড়তে আদনান কল কেটে বাইরে আসে। সবার সাথে বসেই খাবার খেয়ে নেয় সে। তেমন কথা বলেনি সে। রুমে এসে গ্রুপে কল দেয় আদনান। একে একে সবাই জয়েন করে কলে।
আদনান সবার উদ্দেশ্য বলে, আগামীকালকে আমাদের বাসায় তোদের দাওয়াত। আদনানের এরকম কথায় সবাই একসঙ্গে বলে, কি? আদনান বিরক্ত হয়। যেখানে যায় সেখানেই নাটক, তার বন্ধুরাও কম না। নির্মাণ বলে, সত্যি ভাই, তুই দাওয়াত দিচ্ছিস? ভেবেছিলাম তোর বিয়ে ছাড়া এই বাসায় আসা হবে না। নির্মাণের কথায় বাকিরা হাসে। কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য। যতবার আসার জন্য আবদার করত রেস্টুরেন্টে খাওয়াতো, তবুও বেটা বাসায় বন্ধুবান্ধব আনতো না। এর কারণ জিজ্ঞেস করলে বলতো, আমার বউ নেই, তোদের রান্না করে খাওয়াবে কে? কিন্তু তার আম্মু বাবা এরকম না। অতিথি আপ্যায়ন খুব ভালো করে করতে পারে। নির্মাণের কথায় আদনান ধমক দিয়ে বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে আসবি তোরা? এখন তো বাইরে বেরুতে দিবে না। তোরাই আয়, আড্ডা দেব। তোকে দেখতে যাওয়ার জন্য সাথে কি নেব? শাহজানের কথায় নির্মাণ বলে, জুনিয়র মেয়ে জোগাড় করিস। শাহরিয়ার আদনান শেখ ইপটিজিং করবে তাকে। এই হালারপো চুপ থাক। এই ইপটিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি। আদনানের কথায় নিশাত জবাব দেয়, তাহলে ভালো হয়ে যা। তুই ভালো হো। আদনান বাজে ছেলে বাজেই থাকবে। আল্লাহ এই ছেঁড়াকে সঠিক পথে আনো। রাহার কথায় নির্মাণ জবাব দেয়, কাকে জানি ভালোবাসে আমাদের ইপটিজার ভাই শাহরিয়ার আদনান শেখ। বল ভাই মেয়েটাকে। তোর নানি। তোর নানিকে ভালোবাসি আমি। আমার নানি আরো 3 বছর আগে মারা গেছে। মুখ বন্ধ কর। আদনানের কথায় নির্মাণ আর এই যথা তোলেনি। তবে সবাই শিওর আদনান নতুন কারো প্রেমে পড়েছে। কিন্তু কে সে সেটাই জানে না কেউ। কারণ রিসেন্ট কোন মেয়েকে পছন্দ করা নিয়ে কিছু বলেনি আদনান। অন্যান্য সময় বন্ধুমহলে মেয়ের ডিটেইলস পিকচার সবই দেখাতো সে। এবার কিছুই করছে না। সকালে ইলমা তৃপ্তি দুজনেই কলেজ গিয়েছে অ্যাডমিট কার্ডের জন্য। ঈশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্নাবান্না সামলাচ্ছে। আদনানের বন্ধুরা আসেনি এর আগে। এই প্রথম আসবে, সেজন্য আদর আপ্যায়ন একটু অন্যরকম হওয়া চাই। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা গোছায় সে। নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। 11টার দিকে ইলমা তৃপ্তি বাসায় চলে আসে। দুজন ফ্রেশ হয়ে ঈশিতাকে কাজে হেল্প করে। কাজকর্ম শেষ হতে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরই মাঝে কিছুটা হইচই কানে আসে। ইলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে। ইলমা রুমেই থাকে। তাদের সামনে যেতে লজ্জা করছে তার। আদনান তার বন্ধুদের সাথে দাদিমা তৃপ্তির পরিচয় করিয়ে দেয়। নির্মাণ আদনানকে কনুই দিয়ে গুতা মেরে বলে, তোর প্রেমিক নারী কেথায়? জানি না। বিরক্ত নিয়ে বলে আদনান। নির্মাণ খানিক হেসে বলে, ব্রেকআপ হয়েছে? আজকে তোর খাওয়া বন্ধ। উল্টাপাল্টা বলছিস কেন? বাপরে, সামান্য কথায় আমার দুপুরের খাওয়া বন্ধ করে দিবি? হুম। কথাটা বলে আদনান শাহজানের দিকে তাকায়। যেহেতু দুপুরের খাওয়া, সেজন্য দেরি করেনি। সবাই টেবিলে বস খাবার খেতে। আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে নিষাদ বলে, পাশে বসো। দূরে দূরে থাকছো কেন? তৃপ্তি খানিক লজ্জা পায়। জবাব দেয়, তেমন কিছু না। আদনান সেসব তোয়াক্কা না করে বলে, মেলিচা কোথায়? রুমে। খাবার খাবে না? খাবে। ডেকে আনো তো। তোদের নাটকের শেষ নেই। ছেলে ফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা। লিভিং রুমে পা রাখতে আদনানের কথা কর্ণকুহর হয় ইলমার। দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে। দাদির সাথেই এসেছে সে। আদনানের ঝাঝালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয়, সাথে কিছু লজ্জা পায়। বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি। ইলমাকে আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভেবেছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো। কিন্তু প্রেমিক নারী তার আগে তার পদধূলি দিয়েছে। ধন্য হলাম। প্লিজ আসন গ্রহণ করুন। আদনানের অপমানসূচক বাক্যে ইলমা জবাব না দিয়ে সোজা পাশ কাটিয়ে কিচেনের দিকে যায়। তৃপ্তি মুখ টিপে হাসে। নির্মাণও হাসছে। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান হতভম্ব হয়ে যায়। বাকিদের ধমকে বলে, খাবার খাওয়ায় মনোযোগ দে। ওর ভাব এমনিতেও একটু বেশি। নির্মাণ চুপি চুপি বলে, এটা কিন্তু বেস্ট। চোপ। আদনান খাবার খাবে কি রাগ হচ্ছে ইলমার প্রতি। নিজে যে কতগুলো কথা বলেছে সেসবে তার হেলদোল নেই। পুরোটা সময় আর ইলমা এদিকে আসেনি। বাকিরা খাবার খেয়ে ঈশিতার রান্নার প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে যায়। নির্মাণ আদনানের গিটার নিয়ে নাড়াচাড়া করছে। রাহা বলে, চল ছাদে যাই। আদনান গান শোনাবে। বিকেলে। শান্ত স্বরে জবাব দেয় আদনান। বাকিরা কেউ ফোন স্ক্রোল করছে। কেউ আদনানকে নিয়ে হাসছে। ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথা হেট করে দিল। খাবার খেয়ে ইলমা রুমে চলে আসে। তৃপ্তিও নিজের রুমে চলে যায়। রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে। এখনো তার গা জ্বলে যাচ্ছে আদনানের কথার জন্য। কত বড় দুঃসাহস সবসময় এমন করে আদনানটা। বিকেলে সবাই মিলে ছাদে আসে। এক একজনের অবস্থা খারাপ চারতলা বেয়ে। নির্মাণ গিটার নিয়ে উঠেছে।
আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে, মেলিচাকে নিয়ে ছাদে আয়। তৃপ্তি রিপ্লাই করে, ও আসবে না। আসবে। বল আমি বলেছি আসার জন্য। না আসলে, আমি আসব। আচ্ছা দেখি। তৃপ্তি ইলমার রুমে যায়। সাহস সঞ্চয় করে বলে, ছাদে যাবি ইলমা? এখন? বিকেল বেলা। চল শিমুলকে আসতে বলবো। আড্ডা দেব। ভালো লাগছে না। তৃপ্তি এটা ওটা বলে টেনেটুনে ছাদে নিয়ে আসে ইলমাকে। ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে। সে জানত না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে। ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয়। আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করলে রাহা বলে, এদিকে আসো মেলিচা। এত লজ্জা পাচ্ছ কেন? তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা। তাদের সামনে আসতে নিষাদ বলে, আমরা তোমার বড় ভাই বোনের মতো। এত লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো। ইলমা দৃষ্টি মেঝেতে রেখে বলে, তেমন কিছু না। বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় ইলমা। সবাইকে নিজের নামের উচ্চারণ বলে, ম্যালিসা, নট মেলিচা। টুকটাক কথাবার্তা বলে নির্মাণ গিটার সুর তোলে। আদনান গান গাইবে। বন্ধুমহলে গান গায়, ভিডিও মেক করে। তবে ফ্যামিলি মেম্বার্সদের সামনে গান গায় না তেমন। কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তোলে গাওয়া শুরু করে। আমি প্রেমিক, আমি কবি। তুমি সিরিয়াস অভাবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি। তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগি। আমি বিড়িখোর, আমি আড্ডাবাজ। পড়াশোনা শুধু তোমার কাজ। তোমার প্রিয় বিড়াল ছানা। আমার প্রিয় কুকুর। তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা। আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? তোমার গল্পে আমি ভিলেন, আমার তুমি রানী। যখন আমি প্রেমে সিরিয়াস, তোমার কাছে ফানি। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আদনানের গান গাওয়া শেষ হতে কেউ কেউ শব্দ করে হাসে তো কেউ কেউ বাহবা দেয়। নির্মাণ চট করে বলে, গানটা তোর সাথে খাপে খাপ মিলেছে। কিন্তু গোলাপ ফুলের জায়গা জবা ফুল কাকে দিলি ভাই? আদনান নিচের দিকে তাকিয়ে হাসে। জবাব দেয়, এই বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি। আদনানের কথায় বাকিরা হেসে মজা নেয়। শাহজান জিজ্ঞেস করে, মেয়েটাকে? তখন তৃপ্তি জবাব দেয়, শিমুল নাকি? বাকিরা তাকায় আদনানের দিকে। এই নামটা শুনে আদনান বেজায় বিরক্ত হয়। জবাব দেয়, এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি? সবার চোখে সাদা চামড়া সুন্দর, কিন্তু আমার কাছে সেটি না। আমার মনে গেঁথেছে যে মেয়ে সে কুৎসিত। অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী। তাহলে তোর পছন্দ করা মেয়ে এই বিল্ডিংয়ের? নিশাতের কথায় আদনান জবাব দেয়, না। ওটা তো কথার কথায় বলেছি। আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নাই। নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, তাহলে কে সেই মেয়ে? তোর নানি। ফাজলামি ছাড়। মেয়েটাকে সেটা বল। এই তোরা আমার বাসা ছাড়বি কখন সেটা বল। আসলে তো যাওয়ার নাম গন্ধ থাকে না। আদনানের এমন কথায় ইলমা হতবাক হয়ে যায়। অতিথিদের কেউ এভাবে তাড়িয়ে দেয়? কত বড় অসভ্য ভাবা যায়। নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আজকে থাকবো। তোর কোন সমস্যা? অবশ্যই সমস্যা। তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। নিজেই তো ডেকে আনলি। এখন তাড়িয়ে দিচ্ছিস? শাহজানের কথায় আদনান জবাব দেয়, তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই। সেজন্য তাড়িয়ে দিচ্ছি। নির্মাণ জোরে সোরে বলে, আস্তাগ ফিরুল্লাহ, এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে। আদনান নির্মাণের পিঠে কিল বসিয়ে বলে, নাটক বন্ধ কর, না হলে লাথি মেরে নাটক করা বের করে দেব। আল্লাহ তোকে হেদায়েত দান করুক। আমিন। আদনান কথার ফাঁকে ইলমাকে একবার পরখ করে। সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান আকাশের দিকে তাকায়। সময়টা গধূলির শেষলগ্নে। সূর্যের রশ্মি ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। আকাশে লাল, গোলাপি এবং কমলা রঙের মিশ্রণ ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে। কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসায় ফিরে যাচ্ছে এবং প্রকৃতিও কিছুটা শান্ত হয়ে পড়েছে। এই শান্ত প্রকৃতি, রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতির স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেহেতু মাগরিবের আজান পড়বে চারদিকে, সেজন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে। নিশাতরা শাহজান কথা বলতে বলতে আগে যাচ্ছে। পেছনে নির্মাণ এবং তৃপ্তি। তাদের পেছনে ইলমা এবং ইলমার পেছে আদনান নামছে ছাদ থেকে। ইলমা আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদনান ইলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে। কাঁধে হাত রেখে বলে, নাশতা খেয়ে চলে যাবি কিন্তু। শালা এরকম কেন তুই? এভাবে কেউ তাড়ায়? তোদের নজরে বিশ্বাস নেই। যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল। দিলাম না নজর। তাহলে তো ভালোই। এই ম্যালিসা কি সিঙ্গেল? আদনান বিরক্ত হয়। জবাব দেয়, যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটের প্রেমিক নারী বলে ডাকতাম? নির্মাণ না বোধকে মাথা নাড়ায়। আদনান বলে, ওর ছেলে ফ্রেন্ড আছে। ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আলাদা। ওর কথা আমায় বলিস না তো।
বিরক্ত হয়ে বলে আদনান। নির্মাণ টপিক চেঞ্জ করে বলে, তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে। তোর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক, রাস্তাটাই ভেঙে দেব। তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না। শালার ভাই, নিজে তো 100টা প্রেম করিস, ওদের বেলায় এমন বেইমানি কেন? তৃপ্তি আমার বোন, সেজন্য প্রেম ভালোবাসার মায়েরে বাপ। কিন্তু মেলিচা তো আরেক বেডার বউ। ওর প্রেম করা না করা নিয়ে আমার কিছু যায় আসে না। দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে। তৃপ্তির নেই। নির্মাণ সন্দিহান দৃষ্টিতে তাকায় আদনানের দিকে। কথার কোন ঠিক নেই। মানে যাই হোক, ঘুরে ফিরে মেলিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবেই। ঘুরে ফিরে একই কথা, মেলিসার ছেলে ফ্রেন্ড আছে। আদনানের কথার ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে কথা তোলাই বন্ধ করে দিয়েছে। মেলিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা। ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে, কিন্তু মুখে বলছে না। তবে জায়গা বুঝে খোঁচা মারছে। কিন্তু এসব ব্যাপারে ইলমার কোন হেলদোল নেই। এটা সত্যি, তৃপ্তির ছেলে ফ্রেন্ড নেই। ইলমার আছে। ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সব মানুষ তো আর খারাপ হয় না। তেমনি রিহান এবং মাহিমও ভালো ছেলে। ইলমা যখন হেল্প চায় পায়। বিপদে পাশে পায়। এরকম কজন করে? তাদের নিজেরও গার্লফ্রেন্ড আছে। কিন্তু আদনানের মাথায় সেই একই পোকা, ইলমার ছেলে ফ্রেন্ড আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদের সাথে দেখা করে, একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধুমহল। অনেকক্ষণ গল্পগুজব করে। কিন্তু আদনানের জ্বালায় বেশিক্ষণ থাকতে পারেনি। এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসাব ছাড়া। বলা যায় তার অ্যালার্জি ছুটে গেছে। নির্মাণ, শাহজান, রাহা, নিশাত এতক্ষণ তার বাসায় থাকায়। আদনামের জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে 8টার দিকে সবাই বিদায় নেয়। তাদেরকে বিদায় দীপ আদনান যেন হাফ ছেড়ে বাঁচে। মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনছে না। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে যে বসেছে, 10টার দিকে এসে ডিনার সেরেছে সবার সাথে। আগামীকালকে তার ইংলিশ এক্সাম। সেজন্য পড়ছে মনোযোগ দিয়ে। ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম। সব উল্টাপাল্টা রুটিন দিয়ে রেখেছে। কেটে গেছে 5 দিন। ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। ইলমার এক্সাম চলছে জোর দমে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে। সারাক্ষণ বইয়ে মুখ গুজে রাখে। ইলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয়। এত খাটনি করে লাভ কি? সেই তো বিয়ে করে বাচ্চা সামলাবে। তার চেয়ে কোনোরকম টাইপের পড়ালেখা করা ভালো। প্যারা নাই, চিল। 2 দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে। কিন্তু তাতেও সে খুশি না। কেঁদে কেটে মুখ লাল নীল বানাবে। তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে। আদনান আছেই তার পরিবারের একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য। এছাড়া আরও কি? আদনানের জ্বর ভালো হয়েছে, তবে শরীর কিছুটা দুর্বল। তাতে আদনানের কি যায় আসে? সে বিন্দাস বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। মাঝে মধ্যে মেয়েদের ইভটিজিং করছে। বেশ চলছে তার দিন। আজকেও তার ব্যতিক্রম না। সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্য রওনা হয়েছে আদনান। মেইন রাস্তার জ্যাম ঠেলে বাইক নিয়ে বেরিয়ে আসে। এই রাস্তায় তেমন জ্যাম নেই। রাস্তায় স্টুডেন্টরা কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে। আদনান বাইকের গতি কমায়। সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট। পেছনে একটা মেয়ে। সে একাই যাচ্ছে। আদনান মেয়েটার সোজাসুজি এসে বলে, চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? আদনানের এরকম গান শুনে মেয়েটি তার দিকে তাকায়। মেয়েটার তাকানো দেখে আদনান বিরক্ত হয়। সামনে নজর দেয়। তখন মেয়েটি কিছুটা জোরে বলে, ভাইয়া রাইড শেয়ার করুন। মেয়েটির কথায় আদনানের হাসি পায়। তবে হাসে না। জবাব দেয়, আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না। তাহলে গানে কেন বললেন সঙ্গী হলে দোষ কি তাতে? এখন রাইড শেয়ার করেন। চুমকি পথে একা চলছে সেজন্য বলেছি। আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না। আপনি চাইলে ওভারকল করে নিতে পারেন। কথাটা বলে আদনান বাইকের স্পিড বাড়ায়। সোজা চলে আসে ভার্সিটিতে। এসেই একটা সিগারেট ধরায় আদনান। জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকে নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পরপর সেটা মুখে নিয়ে টান মারে। তার বন্ধুদের কাছে আসতে নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য। তারা প্ল্যানিং করেছে বাইক রেসের। বাইকাররা অংশগ্রহণ করতে পারে। তবে জিতলে অন্যরকম সুবিধা, সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে পারবে। সব খরচ যারা হারবে তারা বহন করবে। আদনান এরকম পুরস্কারের কথা শুনে মৃদু হাসে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান বলে, জয় যেমন বলদ, ওর বুদ্ধিও তেমন মাথা মোটা। কিরে, ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? আদনানের কথায় নির্মাণ বলে, ট্রিটমেন্ট নিয়েছে এতদিন, সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ। জয় বাংলা সুস্থ হয়ে গেছে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসছে। আদনান জয়ের মেশিনে লাথি মেরেছিল, যেটাকে এখন জয় বাংলা বলে সম্বোধন করছে।
তখন শাহজান মুহিত বলে, আচ্ছা ভাই, সেদিন তো গান গাইলি আমি প্রেমিক আমি কবি। বুঝলাম প্রেমিক, কিন্তু কবি হলি কবে? মনের কবিতাই আসল কবিতা, সেই হিসাবে কবি আছি। শোন, প্রেমিক মানেই তো কবি, তাই না? তাহলে একটা কবিতা শোনা। শাহজানের কথায় রাহা বলে, বল একটা কবিতা। নিশা তো চেপে ধরে। নির্মাণ তো খুশিতে বলে, প্লিজ ভাই একটা কবিতা শোনা। যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেব তোকে। অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ। আদনান বাঁকা হাসে। সিগারেটে শেষ টান দিয়ে সেটা ফেলে দেয়। নির্মাণ আদনানের ভাব দেখে ঢোক গিলে। সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য এই অসভ্য কবিতা বলবে না তো? হায় হায়, তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে লাথি মেরে আদনানের সাথে ছুটবে। আদনান নির্মাণের কথাটা সিরিয়াস নেয়। একটা কবিতা সে বলবে, সমস্যা নেই, কিন্তু একদিনের ডেটের জন্য যে গিফট নিবে, সেখানে যা টাকা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকেই নিবে। শাহজান আগ্রহ নিয়ে বলে, নির্মাণ তার গার্লফ্রেন্ড দিবে তোকে? আমার দেওয়ার মতো কিছু নেই, তবে তোর বিয়েতে কাপ পিরিচ দেব। শাহজানের কথা শেষ হতে নিশাত বলে, আমি পিঙ্ক কালার ডিনার সেট দেব। তখন আদনান ধমকে বলে, তোরা থামো। নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দিবে, সাথে একদিনে ডেটে গেলে যা টাকা খরচ হবে সেটাও দিবে। হ্যাঁ দিবে, সমস্যা কোথায়? নিশাতের কথায় নির্মাণ চোখ রাঙায়। আদনান নির্মাণের চেহারা দেখে হাসে, মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। আনমনা হয়ে বলে, তুমি কাব্য, তুমি গল্প, তুমিই উপন্যাস, তুমি বিচ্ছেদ, তুমি দহন, তুমিই গভীর যন্ত্রণা, তুমি আবেগের প্রশ্রয়, তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার। মনোহরিণী নাকি আমার হৃদয়েশ্বরী, তুমি যে চিরন্তন প্রেরণা, তুমি তো অশ্রুজলে সিক্ত সুখী পিয়া, তুমি রাতের নীরব আকাশ, তুমি স্বপ্নের অভিজ্ঞান চিরকালই অমল, তুমি এক একটি রহস্যময় দৃষ্টি, তুমি প্রেমের অদৃশ্য সুর অবিরত বয়ে চলা, আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানের প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয়, সাথে হাততালি দেয়, প্রশংসা করে। আদনান যে সত্যি কাউকে ভালোবাসে এই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে। সে তো আবেগের ঠেলায় বলেছিল কথাটা। কে জানতে আদনানের মতো মেয়েবাজ বজ্জাত ছেলে সেটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে। নির্মাণ নাক মুখ কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা একজনকে ভালোবেসে